এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মহুয়া। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছে অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দিল্লির সঙ্গে চুক্তি প্রকাশ করবে সরকার, দেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার নয় বলল বিএনপি। শিশু রাকিব হত্যা মামলায় দুজনের ফাঁসির বদলে যাবজ্জীবন, হাইকোর্টের রায়ে স্বজনের অসন্তোষ। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয় টি-20তে মাশরাফির অবসর। মতামত পাঠাতে পারেন ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন মাশরাফি মুর্তজা। তরুণদের সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 টসের সময় অবসরের কথা জানান টাইগার অধিনায়ক। বৃহস্পতিবার শেষ দ্বিতীয় টি-20তে নামবেন ম্যাচ, তবে ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি। অবাক করা, মন খারাপের। টাইগার ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় মাশরাফি মুর্তজার অবসরের সিদ্ধান্ত, হোক সেটা টি-20 থেকে, আবেগ ছুঁয়ে গেছে। শুরু ঠিক আগে মন খারাপ করা খবর হয়তো সামলাতে পারেনি প্রেমাদাসার আকাশও। একরাশ প্রেম ছড়িয়ে নামলো বৃষ্টি। ম্যাচের অবসরের ঘোষণায় যেন কাঁদলো শ্রীলঙ্কা। আচমকা অবসরের ঘোষণা কেন? ফেসবুক পেজে কারণ দেখিয়েছেন। বলেছেন তরুণদের সুযোগ করে দিতেই মাশরাফির এই সিদ্ধান্ত। ভক্ত, পরিবার, বন্ধুদের কৃতজ্ঞতা জানিয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। 2006-এর 28 নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 অভিষেক। টাইগারদের প্রথম টি-20-র ম্যান অব দ্য ম্যাচ মাশরাফি। এখন পর্যন্ত 52টি টি-20-তে তাঁর শিকার 39 উইকেট। 37 ইনিংসে 23 ছক্কায় করেছেন 368 রান। তাঁর নেতৃত্বে 26 টি-20 9টিতে জিতেছে টাইগাররা। দীর্ঘ ক্যারিয়ারে অনেকটা সময় থাকতে হয়েছে মাঠের বাইরে। একের পর এক ইনজুরি আর অপারেশনে হয়েছেন জর্জরিত। তারপরও দমে যাননি। পায়ে এক গাদা ব্যান্ডেজ বেঁধে বল করে গেছেন। ফিল্ডিংয়ের সময় পরোয়া করেননি, ঝাঁপিয়ে পড়েছেন নির্দ্বিধায়। যতক্ষণ মাঠে থাকেন লড়ে যান বাঘের মতোই। ওয়ানডেতে বীর মাশরাফির যুদ্ধ চলবে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাশরাফিকে আমরা সবাই নিশ্চয়ই মিস করব। একটা ফরম্যাটে মাশরাফির খেলা দেখার উপলক্ষ কমে যাচ্ছে আজকের এবারের এই সিরিজটার পরে। তবে একটি ভালো দিক হচ্ছে যে মানে অক্টোবরের আগে আমাদের আর কোনো টি-20 নাই। এই টি-20 যেটি সিরিজ, চলমান সিরিজে মাশরাফি আসলে খেলছেন, সেকেন্ড ম্যাচটিও খেলছেন, তিনি থাকছেন আমাদের সঙ্গে। তারপরে একটি বড় চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, বড় টুর্নামেন্ট, বেশ কয়েকটি ট্যুর রয়েছে আমাদের। পাকিস্তান আসছে, আমরা সাউথ আফ্রিকা যাচ্ছি, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডের সাথে একটি ত্রিদেশীয়, অস্ট্রেলিয়াও আসার কথা রয়েছে। তো সেইগুলিতে যে ওয়ানডে গুলি আছে, সেই ওয়ানডে গুলিতে মাশরাফি খেলবেন। এবং আমাদেরকে যেটি আমরা এখন পর্যন্ত যা জেনেছি, 2019 সালে যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে মাশরাফি যেন অধিনায়কত্ব দিতে পারেন, অধিনায়কত্ব করতে পারেন, সেই জন্য তার সেরাটা দিতে পারেন, সেই জন্য তিনি ওয়ানডেকে সামনে রেখেই তাকে অনেকদিন থেকেই এই গুঞ্জনটা আমরা শুনছিলাম যে যদি মানে আমরা খুবই আনফরচুনেট বলতে চাই যে বাংলাদেশে ম্যাচটা যদি হতো, মানে এখন কোনো বাংলাদেশে ম্যাচ থাকলে দেশ থেকেই ঘোষণাটা দিতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু এর মধ্যে নেই, এজন্য দেশের বাইরে থেকে ঘোষণাটা দিতে হলো। দেশের বাইরে থেকে আসলে ঘোষণাটা দিয়েছেন। তবে আমি মনে করি যে মাশরাফির এখন যে শারীরিক কন্ডিশন, উনি যদি আসলে ঠিক করেন যে ওয়ানডে ম্যাচে তিনি তার সেরাটা দিতে চান, তাহলে তার সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে তাকেই আসলে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আমাদের বিসিবি প্রধানকে আমরা বলতে শুনেছি, মাশরাফির বিষয়ে আমরা কোনো কথাই বলতে চাই না, উনি যা সিদ্ধান্ত নেবেন সেটি উনার সিদ্ধান্ত। কারণ উনার মতো একটা ক্যাপ্টেন, উনি আসলে একলা খেলেন না, তার দলের 11 জনকে যাতে সেরাটা পারফর্ম করেন তিনি সেই চেষ্টাটা করে থাকেন। আপনি যদি সর্বশেষ আজকের টি-20 ম্যাচটিও আপনি দেখেন, বাংলাদেশ দল এখন ব্যাটিং করছে এই মুহূর্তে, 71 রান, 4 উইকেট, 9 ওভার। যখন বাংলাদেশ বোলিং করতে নামে, পুরো মাঠে মাশরাফি যখন থাকেন, উনি সবচেয়ে নবীন খেলোয়াড়টির পাশে যেরকম দাঁড়ান, যিনি কোন রকম কোন অ্যাকশনে থাকেন, তাকে ভুলটি যেন তিনি না করেন, তাকে সাহস যোগান, ভুল করলেও পাশে থাকেন। এবং যে কোনো ক্ষেত্রেই আমরা আসলে বোলার মাশরাফিকে মিস না করলেও ক্যাপ্টেন মাশরাফিকে মনে হয় অনেক বেশি। আমি কিন্তু বোলার মাশরাফিকে আসলে অনেক মিস করি, কারণ বোলার মাশরাফির ধার কমে গেছে। আমি তুলনা বলছি, ক্যাপ্টেন মাশরাফি আমাদের জন্য একদম অপরিহার্য। বোলার মাশরাফির কথা আমি বলতে চাই যে আপনি যদি সর্বশেষ ম্যাচগুলি দেখেন, যে তার আসলে বোলিং এর ধার কমে গেছে, কিন্তু তিনি চেষ্টা করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন। কিছুদিনে আবার অনেকটাই ব্যাক করেছেন, অনেকটাই ব্যাক করেছেন, রাইট।
যাই হোক, আমরা খেলার খবরে নিশ্চয়ই আবার ফিরবো পরে অনুপমের কাছে। আরো কিছু খবর আছে সেগুলো জানিয়ে দিতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে প্রতিরক্ষা সহযোগিতা সহ 33টি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এসব চুক্তি ও সমঝোতার সবকিছুই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। সফরে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। আলোচনা হবে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে 3 দিন আগে এ বিষয়ে সংবাদ সম্মেলন করলেন পররাষ্ট্রমন্ত্রী। এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন নতুন উদ্যোগ গৃহীত হবে। নিজ মন্ত্রণালয়ের মন্ত্রী সাংবাদিকদের জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করবেন দুদেশের শীর্ষ নেতা। আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা, গঙ্গা ব্যারেজ নির্মাণ ও অভিন্ন নদীর পানি বন্টন, নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়গুলো। যেগুলো বলা হচ্ছে আমাদের নিন্দুকরা যেগুলো বলছেন এগুলোর মধ্যে কিচ্ছু নেই। পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্ডার হাট স্থাপন, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, বিদ্যুৎ ও জ্বালানি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে শেখ হাসিনা সফরে। হলেই বুঝতে পারবেন, সব তো দেখতেই পাবেন, কোনো কিছু গোপন করার কিছু নেই। এটা একেবারে সর্বসমক্ষে প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি হচ্ছে কিনা জানতে চাইলে এড়িয়ে যান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন বহুপাক্ষিক, কোনো একটি নির্দিষ্ট বিষয়ে আটকে নেই দুদেশের সম্পর্ক। সম্পর্ক জিনিসটা এরকম যে এটা একটা সম্পূর্ণ ওভারঅল একটা কনসেপ্ট, একটা সার্বিক সম্পর্ক। এর মধ্যে কোনটা একটা হলো এটা হলো না, এতে কিছু যায় আসে না। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি কখনো বাংলাদেশের ভূখণ্ডে ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবে না। সেই সঙ্গে ভারতও বাংলাদেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখবে বলে আশা করছে দলটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী ভারত সফরে দেশটির সঙ্গে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে সেগুলি জনগণের সামনে প্রকাশের আহ্বান জানান ফখরুল। ভারতের সঙ্গে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও রাষ্ট্রবিরোধী কোনো চুক্তি বা সমঝোতা জনগণ মানবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। ফখরুল বলেন, প্রতিরক্ষা সহযোগিতার নামে ভারতের কাছ থেকে 4,000 কোটি টাকা ঋণ নেবে বাংলাদেশ। এই টাকা দিয়ে অস্ত্র কিনতে হবে ভারত থেকেই, অথচ ভারত নিজেই অস্ত্র আমদানিতে বিশ্বের শীর্ষে রয়েছে। আমরা কখনোই বাংলাদেশের ভূখণ্ডে ভারত বিরোধী কর্মকাণ্ডকে জায়গা দেব না। আমরা একই সঙ্গে প্রত্যাশা করি ভারত আমাদের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থাকবে। উগ্রবাদ, সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক অথবা আঞ্চলিক সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করাই বিএনপির ঘোষিত নীতি। শিশু রাকিব হত্যা মামলায় ওমর শরীফ ও মিন্টু খানের মৃত্যুদণ্ড বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ মঙ্গলবার এই রায় দিয়েছেন। রায়ে 2 আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার এই অর্থ পাবে রাকিবের পরিবার। শিশু রাকিবকে হত্যার দায়ে শরীফ ও তার সহযোগী মিন্টুকে মৃত্যুদণ্ড দেয় খুলনা মহানগর দায়রা জজ আদালত। অভিযোগ প্রমাণ না হয় খালাস পান 1 আসামি। এই রায় বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেন আসামিরা। পাশাপাশি মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য হাইকোর্টে মামলাটি ডেথ রেফারেন্স আকারে পাঠানো হয়। শুনানি শেষে মৃত্যুদণ্ডের পরিবর্তে 2 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে হাইকোর্ট। বিচারক জানান, ইতিহাসে এমন অপরাধের নজির নেই। রাকিব হত্যার ঘটনাটি আসামিদের হিংসাত্মক মানসিকতার প্রকাশ। তবে নির্যাতনের পর ভিকটিমকে বাঁচাতে আসামিদের চেষ্টা ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। রায়ের পর বাদীপক্ষ বলছেন তারা ন্যায় বিচার পাননি। বিচারপতি দ্বয় বলেছেন যে এটা আসলে অমানবিক, আরেকদিকে বলেছেন যে এটা আসলে তাদের উদ্দেশ্য ছিল না। এই কারণে আমরা বলতে পারি যে আমরা আসলে ন্যায় বিচার পাইনি। যেহেতু আমাদের কাছে যে ফাঁসির আদেশটাই আমাদের কাছে মনে হয়েছিল যে এটাই আসলে হওয়া উচিত, আমরা এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। ফাঁসি রায় করিনি, আমি এতে খুশি হইনি। সরকারের দ্বারা চাইছি ফাঁসি, আর ছেলেরা বিচার পাইনি। তাহলে কি বিচার করলো তারা? আমি এই বিচার মানি না, তারা তো বেরোয় যাবে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জানান, রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। আসামিদের আচার আচরণ, তারা পালিয়ে যায়নি, এই কনসেপ্ট থেকে মাননীয় আদালত, হাইকোর্ট ডিভিশনের বিচারপতিগণ
আজকে আমাদেরকে মৃত্যুদণ্ডর আদেশ থেকে পরিত্রাণ দিয়ে এটা মোটিভেট করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। 2015 সালের 3রা আগস্ট খুলনার টুটপাড়ায় মোটরসাইকেলের গ্যারেজে পেটে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় শিশু রাকিবকে। বিচারিক আদালতের রায় ঘোষণার 14 মাসের মাথায় অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ আদালতের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর গত 10 জানুয়ারি শুনানি শুরু হয়। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও হবিগঞ্জের পৌর মেয়র জি.কে. গৌসকে বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। বরখাস্তের আদেশ কেন আইন বহির্ভূত হবে না জানতে চেয়ে রুলও দিয়েছে আদালত। মোসাদ্দেক হোসেন বুলবুল ও জি.কে. গৌস স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে সকালে হাইকোর্টে রিট করেন। এর আগে উচ্চ আদালতের আদেশ নিয়ে রোববার কার্যালয়ে ফিরে আবারও বরখাস্তের চিঠি পান রাজশাহী সিটি মেয়র। অন্যদিকে দায়িত্ব নেওয়ার 10 দিনের মাথায় হবিগঞ্জ পৌরসভার মেয়র জি.কে. গৌসকেও একই দিনে বরখাস্ত করা হয়। আমরা আজকে বিচার বিভাগের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং বিচার বিভাগ যে কর্মকাণ্ডটি করেছে সাহস দেখিয়ে এটি আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার জায়গা হিসাবে প্রমাণ হয়েছে। বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না কারণ দর্শানোর জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন এবং রুল হিয়ারিং পর্যন্ত তার সে আদেশ সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে। তার ফলে এখন আর মেয়র হিসাবে তার দায়িত্ব পালনের আর কোনো আইনগত বাধা নাই। এবার একটি বিরতি নিচ্ছে। নটা 20 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। সিলেটের রাতিয়া মহল থেকে 2টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে র্যাব। আরো বিস্ফোরক থাকায় ভবনটি ঝুঁকিমুক্ত নয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে বাহিনীটি। বুধবার সকাল থেকে আবার কাজ শুরু করবে বোমা নিষ্ক্রিয়কারী দল। মঙ্গলবার সকাল 8টার দিকে অভিযান শুরু করেন র্যাবের বোমা বিশেষজ্ঞরা। র্যাব জানায় ভবনের বিভিন্ন কক্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিস্ফোরক। 29টি কক্ষে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছে তারা। এদিকে অভিযানের প্রথম দিন বিকেলে আতিয়া মহল থেকে উদ্ধার করা 2 মরদেহে ময়নাতদন্ত হয়েছে। কেউ মরদেহ নিতে না আসায় তাদের বেওয়ারিশ হিসেবে দাফন করেছে পুলিশ। শুরুতেই আমাদের যে গ্রাউন্ড ফ্লোরের যে গেট এবং সামনের বাড়িটার যে মাঝখানের প্যাসেজ, এখানে আমরা 2টা জঙ্গিদের দ্বারা বানানো 2টা আইডি বা ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস আমরা আইডেন্টিফাই করি এবং পরবর্তীতে আমাদের বম ডিসপোজাল দল সেই আইডেন্টিফাইড আইডিগুলো ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভগুলো ডেটোনেট করে। এদিকে মৌলভীবাজারের বড়হাটে পুলিশের অভিযানের সময় নিহত জঙ্গি আশরাফুল আলম নাজিমের মরদেহ শনাক্ত করেছেন মা মনোয়ারা বেগম। তবে সন্তানের মরদেহ গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কুমারঘড়িয়া গ্রাম থেকে মৌলভীবাজার পৌঁছে ছেলের মরদেহ শনাক্ত করেন মনোয়ারা। বিকেলে মৌলভীবাজার মডেল থানায় সাংবাদিকদের তিনি জানান তার এক মেয়ে নাজমা আক্তারও 1 মাস ধরে নিখোঁজ। নাজমা ঢাকায় একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। খেলাধুলার খবরের জন্য অনুপম আপনার কাছে চলে যাচ্ছে। আসলে আমাদের সবার মনোযোগী নিশ্চয়ই খেলার দিকে। হ্যাঁ, প্রথম 5 ওভারে 10-এর উপরে রান রেট ছিল, তারপরে হঠাৎ করে 5 ওভারে 57 রান ছিল এক উইকেটে। হ্যাঁ, কিন্তু তারপর হঠাৎ করে কি হয়ে গেল, খুব দ্রুত কয়েকটা উইকেট হারিয়ে ফেলায় এখন আমরা দেখা যাক আবার রান রেট কততে নিতে পারি আমরা। 5 ওভারে যদি আবার 12-এর উপরে রান রেট হয় ততক্ষণ পর্যন্ত যদি উইকেট থাকে আমাদের, সেটা আমরা চেষ্টা করব নিশ্চয়ই। কারণ এই মুহূর্তে মাহমুদুল্লাহ এবং মোসাদ্দেক আমরা দেখছি ব্যাটিং করছেন। আমরা খুব দ্রুত একটা বিরতি নিয়ে আসি, তারপর আমরা এই বিষয়ে আলোচনা করব। নয়টা 28 মিনিটে ফিরলাম রাত 9টায় বাংলাদেশে। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 111 রান। কোনো রান যোগ না করে মালিঙ্গার বলে বোল্ড হয়েছেন তামিম। ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ঝোড়ো 57 রান যোগ করেন সৌম্য সাব্বির। 16 করে রান আউট হন সাব্বির। কিছুক্ষণ পর কাটা পড়েন সৌম্য সরকারও। 20 বলে তার সংগ্রহ 29 রান। বেশিক্ষণ টেকেননি মুশফিক, সাকিবও হতাশ করেছেন। অভিষেক হয়েছে পেস অলরাউন্ডার সাইফুদ্দিনের। ওডিআই একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী মিরাজ। হঠাৎ মাশরাফির টি-20 থেকে অবসরের সিদ্ধান্ত বড় ধাক্কা হয়ে এসেছে বাংলাদেশের জন্য। খালেদ, আপনার কি মনে হয় যে মানে মাশরাফি তো টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলেন, তারপরে হঠাৎ করে এরকম হয়ে গেল, সেটা কি
বৃষ্টির কারণে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে না পিচে? না, তবে সকাল থেকে আকাশ মেঘলা ছিল, বৃষ্টি পূর্বাভাসও ছিল। মাশরাফির ব্যাটিং আগে নেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে সেটি একটি বড় প্রভাব বিস্তার করতে পারে, কারণ পরে বোলিং করতে এসে আসলে বল গ্রিপ করা বিশেষ করে স্পিনারদের জন্য বড় অসুবিধা হবে। টি20তে আগে ব্যাটিং বোলিং করাটাই সাধারণত সবাই বেশি প্রেফার করে, যেটা আমার মনে হয় আর কি। কিন্তু শ্রীলঙ্কার কন্ডিশনে আমি দেখছিলাম যে ব্যাটিং করাটা প্রেফারেবল ছিল, হচ্ছে এই কারণে বৃষ্টির ছিল। আমি যেটি বলছিলাম যে বল গ্রিপ করা পরে স্পিনারদের জন্য একটু অসুবিধা হবে, তার জন্য মাশরাফি মেহেদী হাসান মিরাজকে না নিয়ে এই ম্যাচে উনি পেসার অলরাউন্ডার যিনি আছেন যে সাইফুদ্দিন, তিনি তাকে খেলাচ্ছেন। তবে বাংলাদেশের অবস্থা যদি এখন আপনি বলেন 15 ওভারে 112 রান, কত রান এই দলের জন্য আসলে একটু ডিফেন্ডেবল হতে পারে? আমি কিন্তু মনে করি যে 150-160 যদি বাংলাদেশ করতে পারে ভালো একটি ফাইট। যদি বোলিংটা কিন্তু আমি তো আউটফিল্ড কিন্তু বেশ ফাস্টই দেখতে পাচ্ছি, আউটফিল্ড কিন্তু পিচেও খুব একটা কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে না। আউটফিল্ড বেশ ফাস্ট, আমি আসলে এই কথা আপনার সাথে আমি ঠিক একমত হব না, কারণ আউটফিল্ডটা ন্যাচারালি শ্রীলঙ্কার আউটফিল্ড ফাস্ট, কিন্তু আজকের মাঠে যেহেতু বৃষ্টি হয়েছে বল। শুধু ঐতিহ্যবাহী দলের তকমায় সন্তুষ্ট থাকতে চায় না মোহামেডান, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে করতে চায় দারুণ কিছু। সেই লক্ষ্যে ভারসাম্যপূর্ণ দল গড়েছে সাদা কালোরা, দলে ভিড়িয়েছে তামিম মিরাজের মতো ক্রিকেটারদের। তবে সাফল্যের জন্য দলগত পারফরমেন্সেই গুরুত্ব দিচ্ছেন কোচ সোহেল ইসলাম। ঐতিহ্যবাহী খেতাবটা অবশিষ্ট আছে, তবে টানা ব্যর্থতায় অটুট নেই মনোবল। শেষ কয়েক মৌসুম শিরোপার ধারে কাছে যেতে পারেনি মোহামেডান। প্রিমিয়ার লিগের সবশেষ আসরে সুপার 6-এ উঠলেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি সাদা কালোরা। নতুন আসরে গণ্ডি ভাঙার লক্ষ্য সোহেল ইসলামের শিষ্যদের, সে লক্ষ্যে প্রাথমিকভাবে গড়া হয়েছে ভারসাম্যপূর্ণ দল। এখানে আপনার তামিম ইকবাল ভাই আছেন, শামসুর রহমান শুভ, রনি তালুকদার, তাইজুল, দেন মিরাজ, শুভাশিস, সাজিদুল ইসলাম। আমাদের প্রিপারেশন ভালো হচ্ছে, আমরা রেগুলার ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা হচ্ছে, এবং আমাদের কোচ আল্লাহর রহমতে এবার ভালো, টিম অফিসিয়ালরাও ভালো সাপোর্ট করতেছে। তো ইনশাআল্লাহ চেষ্টা থাকবে, আমাদের টিম আল্লাহর রহমতে খুব ব্যালেন্স টিম হয়েছে। গত আসরের মধ্যমণি মুশফিক ছেড়েছেন দল, সাদা কালোদের ভরসার কেন্দ্রে এবার টাইগার ওপেনার তামিম ইকবাল। এক দুজনে নির্ভর করতে চায় না, টিম এফোর্টেই বাজিমাতের লক্ষ্য থিঙ্ক ট্যাঙ্কে। সবকিছু মিলে আমার টিমটা বেশ ব্যালেন্স। এখন টিম ব্যালেন্স, খাতা কলমে ব্যালেন্স, এটা মাঠে আমাদেরকে প্রুভ করতে হবে। অ্যাজ এ টিম হিসাবে আমরা পারফর্ম করতে চাই। এখানে যে নির্দিষ্ট করে যে ও ন্যাশনাল টিমের প্লেয়ার বলে তার প্রতি বাড়তি দায়িত্ববোধ এরকম না। তামিম ছাড়াও দলে আছেন শামসুর রহমান, তাইজুলদের মতো পরীক্ষিতরা। সে সাথে মিরাজ, রনি তালুকদাররা প্রিমিয়ার মঞ্চে আলো ছড়ানোর অপেক্ষায়। শক্তিশালী দল নিয়ে ওড়ার বাসনা সুপ্ত থাকছে। আপাতত নজর সুপার 6-এ। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। 29 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আতলেতিকো মাদ্রিদ। শিরোপার রেস থেকে প্রায় ছিটকে গেছে আতলেতি, তবে শেষ পর্যন্ত লড়াই করতে চায় দিয়েগো সিমিওনির দল। ভিনসেন্ট কেলদেরনে সোসিয়েদাদের বিপক্ষেও জয় চায় রোজি প্লান্স। পরিসংখ্যানে এগিয়ে স্বাগতিকেরা, সবশেষ 5 ম্যাচে 4 জয়ের বিপরীতে হার 1। খেলাধুলার খবরে এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানবো মহু এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। সব প্রস্তুতি শেষ করে এইচএসসি পরীক্ষা দেওয়া হয়নি উত্তরার সানরাইজ কলেজের 62 শিক্ষার্থীর। অভিযোগ উঠেছে বেশি টাকা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে কলেজ কর্তৃপক্ষ। এই ঘটনায় এক অভিভাবকের মামলার পরিপ্রেক্ষিতে সোমবার গ্রেপ্তার হন কলেজের অধ্যক্ষ সহ 3 জন। বন্ধ হয়ে গেছে কলেজের কার্যক্রম। এভাবে বারে বারে জ্ঞান হারানোর কথা ছিল না এইচএসসি পরীক্ষার্থী মাসুদ রানার। প্রস্তুতিও ছিল পুরোপুরি, কলেজ কর্তৃপক্ষ দিয়েছিল নিশ্চয়তা, কিন্তু শেষ মুহূর্তেও মেলেনি হলে ঢোকার পাস। মাসুদের মতো দশা আরও অন্তত 62 শিক্ষার্থীর। পরীক্ষায় অংশ নেওয়ার নিশ্চয়তা দিয়ে এদের প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় 1.5 থেকে 2 লাখ টাকা করে। তো স্যাররা আমাদের কাছ থেকে অনেক মোটা অঙ্কের টাকা নেয়, তো বলছিল যে হল ফ্যাসিলিটি বা আমাদের 100+A+ আসবে আর কি, 100% A+। মোটামুটি এক পর্যায়ে আমাদের ব্রেন ওয়াশ করে এখানে ভর্তি করানো হয়েছে। আমরা যখন ইন্টারে ভর্তি হই, শুধু আমরা এই 2 বছরের জন্য চিন্তা করি না, শুধু আমরা এই পরীক্ষার ভালো রেজাল্ট করবো এটার কথা চিন্তা করি না, আমাদের ভর্তি পরীক্ষার কথাও চিন্তা করি। প্রবেশপত্র না পাওয়া আরেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানের বাবা মতিউর রহমানের শঙ্কিত ছেলের ভবিষ্যৎ নিয়ে। আমি আমার ছেলের ভবিষ্যৎ এখন কোন দিকে যাচ্ছে আমি এখনো বুঝে উঠতে পারছি না। গেল রোববার এইচএসসি পরীক্ষা দিতে না পেরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর করে কলেজ ক্যাম্পাস। এই ঘটনায় মামলাও হয়েছে। আনোয়ার পারভেজ শিপু এবং মাহবুবুল আলম এবং মনির ইসলাম খান, এরা 3 জনই মূলত বিভিন্ন
কলেজ থেকে অকৃতকার্য টেস্টে অকৃতকার্য ছাত্রদের কাস্ট করে ব্যবসার মনোভাব নিয়ে তারা এই কার্যক্রম পরিচালনা করতেছে বলে প্রাথমিকভাবে আমরা তদন্ত পাইতেছি। আর ৬২ শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারার কারণও জানায় বোর্ড কর্তৃপক্ষ। তাদের এই জায়গায় যদি রেজিস্ট্রেশন আর ডুয়াল রেজিস্ট্রেশন হলে কিন্তু তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়। যে আমরা যতটুকু জানলাম ইনফরমেশন বা আপনারাও জেনেছেন যে ওদের এন্ড থেকে প্রবলেমটা হয়েছে, তাহলে অবশ্যই আমরা এর ব্যাপারে ব্যবস্থা নেব। অভিযোগ আছে অন্য প্রতিষ্ঠানের টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের এইচএসসিতে অংশ নেওয়ার নিশ্চয়তা দিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয় সানরাইজ কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ গ্রেপ্তারের পর থেকে বন্ধ আছে কলেজের কার্যক্রমও। গত বছরও এই ধরনের প্রতারণার অভিযোগ ওঠে উত্তরার আরও একটি কলেজের বিরুদ্ধে। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে 15 এপ্রিল থেকে সিটিং সার্ভিস কোনো বাস চলবে না। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিকেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতি বলছে এতে গেটলকের নামে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ বন্ধ হবে। আগামী 1 মাসের মধ্যে সব রংচটা ও জীর্ণ বাস মেরামতের নির্দেশও দিয়েছে সমিতি। পরিবহন মালিক ও শ্রমিকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ বহুদিনের। যখন তখন ভাড়া বাড়ানো, যেখানে সেখানে যাত্রী ওঠানামা, এটা নিত্যদিনের চিত্র। সিটিং সার্ভিস নিয়ে পুরো চিটিং করা হয়েছে আমাদের সাথে। আর ঢাকা শহরে পরিবহন খাতে মানে একটা নৈরাজ্য, যেটা ভুক্তভোগী আমরা সাধারণ যাত্রী যাচ্ছি। মহিলাদেরকে ধাক্কা দিয়ে ফালে দেয় ওরা তো সিটিং তো ভালো কথা, ওরা ডাকাতি করা, ওরা ডাকাতি করে এটাই প্রমাণ। প্রত্যেকটা লোকের কাছ থেকে ওরা ডাকাতি করে। রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে সভা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। 2.5 ঘন্টার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া যাবে না। বাসে মহিলা ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন রাখতে হবে। সিটিং সার্ভিসের নামে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অতিরিক্ত ভাড়া মাঝপথে নামলে পরেও তার থেকে শেষ প্রান্তের ভাড়া আদায় করে, অতিরিক্ত ভাড়া আদায় করে, এটা যেন না হইতে পারে। আমাদের বক্তব্য, রোড পারমিটের সিটিং সার্ভিস বলতে কোনো শব্দ নাই, রোড পারমিটের ডাইরেক্ট বলতে কোনো শব্দ নাই। আমাদের বক্তব্য অ্যাজ পার রোড পারমিট অনুযায়ী গাড়ি চলাচল করতে হবে। এসব সিদ্ধান্ত মানা হচ্ছে কিনা তা দেখতে মাঠে থাকবে মালিক সমিতির টিম। অভিযোগ পাওয়া গেলে শাস্তি দেওয়ার হুমকি দিয়েছে সমিতি। আমরা রাস্তায় মনিটরিং করব, ডিএমপিকে আমরা চিঠি দেব, বিআরটিকে চিঠি দেব, আমরা সবাইকে সজাগ করব যে এই সময়টা দেওয়া হোক, এই সময়ের পরে যেন ব্যবস্থা নেওয়া হয়। পরিবহন শ্রমিকদের অভিযোগ, এই খাত থেকে প্রতিদিন বিপুল পরিমাণ চাঁদা নেওয়া হচ্ছে। সেই কারণেও পরিবহন সংশ্লিষ্টদের অনাচার বাড়ছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের সন্দ্বীপের গোপ্তাছড়া ঘাটে যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ আরো 9 জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এখন পর্যন্ত উদ্ধার হয়েছে 14টি মরদেহ, নিখোঁজ আছেন আরো 2 জন। এদিকে সাগর উত্তাল থাকায় সোমবার বিকেল থেকে উদ্ধার তৎপরতা বন্ধ রেখেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এই রুটে নৌযান চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে 6 সদস্যের কমিটি করা হয়েছে। রোববার রাতে সি ট্রাক থেকে নেমে নৌকায় করে 40 যাত্রী ফিরে যাওয়ার সময় সন্দ্বীপের গোপ্তাছড়া ঘাটে উল্টে যায় নৌকাটি। আরো খবর জানার আগে নিচ্ছে একটি বিরতি পর জানিয়ে ফিরছি। ফেসবুক বন্ধের খবর উড়িয়ে দিলেন তারা না, চিঠি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। রাত 9:47-এ ফিরলাম। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক বন্ধ রাখা হবে না, পরিষ্কার জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ফেসবুক বন্ধ করা যাবে না এমন মতামত মন্ত্রিপরিষদ বিভাগ ও বিটিআরসি কে লিখিতভাবেও জানানো হয়েছে। সরকারি হিসেব বলছে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 2.5 কোটি। এর মধ্যে একটি বড় অংশ শিশু কিশোর। গভীর রাতে ফেসবুক ব্যবহারে শিশু কিশোরদের ক্ষতি হয় এমন বিবেচনায় রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার প্রস্তাব আসে মন্ত্রিপরিষদ বিভাগে। জেলা প্রশাসক সম্মেলনের এই প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। খবরটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিটিআরসির পক্ষ থেকে দ্রুতই জানানো হয় ফেসবুক বন্ধের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এরই ধারাবাহিকতায় এ নিয়ে বিভ্রান্তি দূর করতে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। দৃঢ়ভাবে বলে দিতে চাই, ফেসবুক কোনো ঘন্টার জন্যই বন্ধ হচ্ছে না, বন্ধ হবার প্রশ্নই আসে না। মন্ত্রী পরিষদ বিভাগকেও জানানো হয়েছে বন্ধ করা সমীচীন হবে না, এতে
মানুষ বিরক্ত হবে। প্রতিমন্ত্রীর বক্তব্য, ফেসবুক নিয়ে গণমাধ্যমের প্রকাশিত সংবাদ কাল্পনিক ও ভিত্তিহীন। তবে শিশুর ফেসবুক ব্যবহারে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি। শিশু কিশোরদের আসক্তির বিষয়টি নিয়ে যে অভিভাবকদেরও শঙ্কা আছে, এই জন্য আমরা বলেছি যে অভিভাবকদের প্যারেন্টাল কন্ট্রোল সহ কিছু সিকিউরিটি এবং প্রাইভেসি ফিচার এটা তারা ব্যবহার করতে পারেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার, তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না এই কার্যক্রম বাধাগ্রস্ত করে। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টি20তে মাশরাফির অবসর, এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। একটি খবর জানিয়ে দিচ্ছি, ইউরোপের দেশ জর্জিয়ায় এখনো গণপরিবহন হিসেবে ব্যবহৃত হচ্ছে পুরনো দিনের কেবল কার। শখ করে নয়, পাহাড়ি পথ পাড়ি দিতে সেকেল এই পদ্ধতিকে কাজে লাগাচ্ছে চিয়াতুরা শহরের বাসিন্দারা। জর্জিয়ার চিয়াতুরায় সময় যেন থেমে আছে 50-এর দশকে। গণপরিবহন হিসেবে পুরনো দিনের কেবল কার ব্যবহারে বিরল দৃশ্যের দেখা মিলবে এখানে। প্রয়োজনের তাগিদে শুরু হলেও শহরের অন্যতম আকর্ষণ এখন এই তারে ঝোলানো গাড়ি। এখানকার রাস্তাঘাট সমান নয়। কেবল কার ছাড়া এখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার উপায় নেই। কেবল শহরের জন্য নয়, গ্রামের মানুষদেরও যাওয়ার আসার একমাত্র মাধ্যম এই কেবল কার। সবকিছু বদলালেও কেবল কার রয়েছে আগের মতোই। 1879 সালে চিয়াতুরাতে আবিষ্কৃত হয় ম্যাঙ্গানিজের বিশাল খনি, কিন্তু দুর্গম পাহাড় পেরিয়ে খনিতে পৌঁছানোর জন্য ছিল না কোনো সহজ উপায়। খনি শ্রমিকদের যাতায়াতের সুবিধার্থে বসানো হয় এই গাড়িগুলো, যা এখন এলাকাবাসীর একমাত্র যানবাহন। 1954 সাল থেকে গাড়িগুলো চলছে। আমি এখানে 13 বছর ধরে কাজ করছি। যান্ত্রিক ত্রুটির কারণে মাঝে মাঝে গাড়িগুলোতে সমস্যা হয়। একবার তো আমরা 7 ঘন্টা বাতাসে ঝুলেছিলাম। পুরনো দিনের এই কেবল কারগুলোকে বিপজ্জনক মনে হলেও চিয়াতুরার মানুষদের কাছে এটি রোজকার জীবনের অংশ। আমি 30 বছর ধরে এখানে বসবাস করছি। এই গাড়িগুলো না হলে এই এলাকায় থাকা সম্ভব হতো না। আশেপাশের সব মানুষ এই গাড়িতে করেই যাতায়াত করে। কেবল কার ছাড়া এখানে কিভাবে থাকা যায় তা আপনি ভাবতেই পারবেন না। চিয়াতুরার দুর্গম পথে চলছে 17টি কেবল কার। স্টেশনে পা রাখলেই মনে হবে সময়ের পথ ধরে আপনি চলে গেছেন অতীতে। মরিচা ধরা গাড়িগুলোর ভেতরে টেলিফোন মনে করিয়ে দিবে সেকালের কথা। তাই অতীত ভালোবাসেন এমন ব্যক্তিদের জন্য চিয়াতুরা দারুণ উপভোগ্য। জেনিফার ডি প্যারিস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব ফ্রান্সে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের কিছু ছবি দেখে। তবে তার আগে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।